প্রত্যেকে রেকর্ডিংটা নিজের নিজের মোবাইলে কন্টিনিউ স্টুডেন্ট। তো আজকে আমরা দেখো প্রথমে আমরা বেসিক লেভেলের জিনিসপত্র শিখছি, কোনো হায়ার লেভেলের জিনিস নয়, ছোট ছোট জিনিস থেকে আমাদের শেখাটা শুরু। এভাবেই শিখতে হয় ডেসক্রিপটিভ ইংলিশ বেসিক লেভেল থেকে। তো প্রথম আজকে যে ট্রান্সলেশন দুটো আমি নিয়ে ট্রান্সলেশন করব, আগের দিন একটা করেছি, দুটো করেছিলাম, আজকে আবার দুটো। প্রথমে আমরা ট্রান্সলেশন শিখতে থাকবো। ট্রান্সলেশন আমাদের বাঙালিদের যেটা হয়, প্রথমে আমাদের ব্রেন বাংলায় ভাবে, তারপরে আমরা সেটাকে কনভার্ট করে ইংলিশে লিখি। তো এই কনভার্সনে যদি আমরা ভালো হই, তাহলে আমাদের ইংলিশে কিন্তু প্রায় 60% জায়গা কভার হয়ে যায়। তারপরে আসি শব্দের ব্যবহার এবং বাক্য গঠনের ব্যবহার এবং যে টপিকটা সম্বন্ধে আমাদের লিখতে দেওয়া হচ্ছে তার সম্বন্ধে সম্যক ধারণা। এই সব মিলিয়ে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশটা কিন্তু দাঁড়িয়ে থাকে। তো স্টুডেন্ট দেখো পড়ছি আমি। এই আমার মা, আমার মায়ের মতো আর কেউ নেই, তিনি আমাকে কত স্নেহ করেন, তিনি সর্বদা আমার যত্ন নেন, তিনি কখনো নিজের সুখ খোঁজেন না। তিনি কি খোঁজেন না? কখনো নিজের সুখ খোঁজেন না। আমাকে খুশি দেখলে তার আনন্দ ধরে না। আমি অসুস্থ হলেই মা চিন্তিত হয়ে পড়ে, সুস্থ হলে তার মুখে হাসি ফোটে। ভগবানকে অথবা আল্লাহকে ধন্যবাদ, তিনি আমাকে এমন মা দিয়েছেন। আমি তাকে ভালোবাসবো আর তার কথা শুনে চলবো। বেসিক লেভেলের ট্রান্সলেশন। এখানে ছোট ছোট কিছু জিনিস শেখার আছে। প্রথম তোমরা নিজেরা করতে থাকবে। দেখো ডেসক্রিপটিভ ইংলিশে প্রথম শর্ত, স্টুডেন্টকে করতে হবে, যে ভুলটা করবে সেটা রেকটিফিকেশন চলবে। ভুলটা করলে তুমি সেই ভুলটার দ্বিতীয় দিন করবে না, বাট তুমি যদি না লেখো সাহস করে, তাহলে তোমার ভুলটাই তোমার কাছে থেকে যাবে, শেখাটা আর হবে না। তো প্রথম আসি, এই আমার মা। এই তুমি ট্রান্সলেট করো দেখি স্টুডেন্ট, কি হবে? এই আমার মা কি হবে? প্রত্যেকে করো স্টুডেন্ট। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড। এবার আসি, এখানে একজনের লেখায় দেখতে পেলাম লিখেছে, তার দোষ নয়, সে লিখতেই পারে, বিকজ ডেসক্রিপটিভ ইংলিশে সে জানে না তাই লিখেছে। ইট আমরা শুধুমাত্র নন লিভিং এর ক্ষেত্রে ব্যবহার করব। কার ক্ষেত্রে ব্যবহার করব? নন লিভিং, তাই তো? তাহলে মা কি নন লিভিং? একদমই নয়। তাহলে মা যেহেতু নন লিভিং নয়, তাহলে আমি তোমরা যেটা লিখছো একদম কারেক্ট লিখেছো। প্রথমে এইভাবে করে করে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। দিস ইজ মাই মাদার। তাহলে এখান থেকে শেখা গেল কি, যে আমরা ইট কখন লিখবো, দিস আমরা কখন লিখবো। ওকে, দ্যাট হলে ওটা হয়ে যাবে। ঠিক আছে দেবব্রত, তুমি এটাও শিখে নাও যে আমি যখন দ্যাট লিখবো, দ্যাট জেনারেলি পাস্ট কোনো জিনিসকে ওটা, এই ওটা বোঝাতে বোঝায় যে ওটা ছিল আমার মা, সেক্ষেত্রে আমরা দ্যাট কে রিপ্রেজেন্ট করবো। ওকে, তো নর্মাল সিম্পল, এই আমার মা, তাই আমি কি লিখবো? দিস ইজ মাই মাদার। তো এই যে ছোট ছোট জিনিস না লিখলে, যেমন দেবব্রত শিখলো, তারপরে তোমরাও শিখতে পারলে দেবব্রতর সাথে, তেমনি প্রদীপ্ত লিখেছে ইট। এই যে ছোট ছোট জিনিস তোমাকে শিখে নিতে হবে। ওকে, আমার মায়ের মতো আর কেউ নেই। তাহলে এই যে আর কেউ নেই, একটু ভালো করে দেখবে যে আর কেউ নেই, এই যে সাবজেক্ট, আমার মায়ের মতো কিন্তু সাবজেক্ট নয়। সাবজেক্ট কি? আর কেউ নেই। এবার এই আর কেউ নেই এর কোন সাবজেক্ট আছে কি? কে আর কেউ নেই? কোনো নাম, কোনো কিছু নেই। এই যে যখনই তোমার সাবজেক্ট নেই, সাবজেক্টের প্রয়োজন হবে, তোমাকে দেয়ার আনতে হবে। ভেরি গুড। নো ওয়ান ইজ দেয়ার লাইক মাই মাদার করতে পারো, দেয়ার ইজ নো ওয়ান লাইক মাই মাদার, দুটো জিনিসই করা যেতে পারে। ইয়েস,
যে কেউ যদি এইভাবে করো, দেয়ার ইজ নো ওয়ান, কার মতো? আমার মায়ের মতো। আর ভেঙে ভেঙে ট্রান্সলেট করবে যে আর কেউ নেই, তাহলে দেয়ার ইজ নো ওয়ান কি মতো, মতো মানে কি? লাইক। কার? আমার মায়ের, মাই মাদার। নোবডি লিখতে পারো, নো ওয়ান এর বদলে যদি কেউ মনে করো আমি নোবডি লিখবো, সেও লিখতে পারো নোবডি। দেয়ার ইজ নোবডি লাইক মাই মাদার। জেনারেলি আমরা নো ওয়ানটাকে বেশি প্রেফার করি, নোবডিটাকে একটু কম প্রেফার দেব। ওকে, না অ্যাজ হবে না। এই অ্যাজ আর লাইকের ডিফারেন্স, এগুলো হলো আগের কোন টিচারের কাছে পড়ার কনসেপ্ট থেকে মাথায় জন্ম নেয়। আমরা বুঝে যাই যে কে আগে কোন স্যারের কাছে পড়েছে বা কিছু, এগুলো পড়ায় স্যাররা নিজেদের মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রে অ্যাজ হলো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। এই কনজাংশন আর লাইক হলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। অনেক জায়গায় শেখানো হয়, দেখো এই যে গ্রামার আলোচনার মধ্যে ঢুকে গেলে এই জায়গাটা মিস হয়ে যাবে। অনেক জায়গায় শেখানো হয় অ্যাজ হলো ভার্বের সাথে তুলনা করে, আর লাইক হলো তুলনা করে হলো কি অ্যাপিয়ারেন্সের সঙ্গে। সত্যি বলছি, অক্সফোর্ড লার্নিং ইংলিশ গ্রামার বা পৃথিবীর বড় লেভেলের যে গ্রামারের বইগুলো আছে, বা ইংলিশ এমএ যদি করে থাকো সেখানে জানতে পারবে, যদি গ্রামার নিয়ে করো সেখানে এই ধরনের কোন রকমের কোন ক্লজ দেয়া নেই। অ্যাজ হলো কনজাংশন, অ্যাজ এর পরে তুমি ক্লজ পাবে, আর লাইক হলো প্রিপোজিশন, এরপরে তুমি নাউন পাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে লাইক ব্যবহার করব, বিকজ মাই মাদার ইজ নাউন। ওকে, এটাই হলো ডিফারেন্স। একটু শিখতে হবে, অন্য স্যারদের কনসেপ্ট মাথা থেকে ডিলিট করতে হবে, নাহলে অসুবিধা হবে। না, নান হবে না, নান হবে না। এগুলো বাংলার সেন্স। দেবব্রত, এই বাংলার সেন্সটা তো বাংলার স্যারের কাছ থেকে আনতে হবে, যে এটাকে কেন সাবজেক্ট হিসেবে আনা হলো। এটা বাংলার সেন্স, ইংলিশে এর কোনো সেন্স নেই। তোমাকে এই বাংলার সেন্সটাকে এখানে কনসেপ্ট নিয়ে নিতে হবে। কেননা আমার মায়ের মতো, আমার মায়ের মতো যেহেতু এটা সাবজেক্ট হতে পারে না। এটা বাংলায় কি একটা বলা হয়, একটু বাংলার দিদিমণি বা দাদামণির কাছ থেকে একটু শিখে নেবে, উনি শিখিয়ে দেবে। তো ইন্ট্রোডাক্টরি নাউন, ইন্ট্রোডাক্টরি নিতে হয়। দেয়ার ইজ নো ওয়ান অথবা নো বডি লিখবো কম, নো বডিটা বেশি প্রেফারেবল নয়, আমরা নো ওয়ান লিখবো। নো ওয়ান লাইক মাই মাদার, বা অন্য আরো যে লিখেছো নো আদার লেখা যাবে না। নো আদার আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করব, এবং কম্পারেটিভ দুজনের মধ্যে তুলনা। এখানে দুজন বলেনি, এখানে আমার মায়ের মতো কেউ নেই, মানে পৃথিবীর সকল মায়ের থেকে আমার মা ভালো। ওকে, তো সেই ক্ষেত্রে লেখা যেতে পারে তিনি আমাকে কত স্নেহ করেন। এই কত স্নেহ করা ইংলিশ কি হবে? কত, কত ইংলিশ কি লিখবো? ট্রাই করো দেখি স্টুডেন্ট। তিনি আমাকে কত স্নেহ করেন, লেখো প্রত্যেকে, লিখলে দেখবো ক্লিয়ার হবে। she has full of attraction on me, না না ঠিক হলো না। her affection to me is endless, না affection হলো লাভ, ওই affection নয়, এটা এখানে এইভাবে লেখা যাবে না। সিম্পল লিখবে, সিম্পল। কেন অ্যাফেকশনস লিখছো? লাভ লিখবে, মায়ের ভালোবাসা হলো লাভ। ওকে, কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসাটা লাভ আমরা বলি, ঠিক আছে, দিস ইজ অ্যাফেকশন। ওকে, কিন্তু মায়ের ভালোবাসা হলো প্রকৃত লাভ। হ্যাঁ, তো সিম্পল লাভ লিখবো। শি লাভস, এবার এই যে তোমরা লিখবে শি লাভস মি, আমরা এ লট লিখবো, শি লাভস মি এ লট, অথবা শি লাভস মি ভেরি মাচ লিখতে পারো, নো প্রবলেম। শি লাভস মি ভেরি মাচ লেখা যেতে পারে, নো প্রবলেম। শি লাভস মি ভেরি মাচ অথবা শি লাভস মি আ লট, এটা বেশি সুন্দর। এবার এই সৌন্দর্যতাগুলো তোমাকে একটু ডিসিশন নিতে হবে পরীক্ষার হলে, তুমি কোনটা দিয়ে সৌন্দর্যতা করবে তোমার সেন্টেন্সটাকে। আর এই সৌন্দর্যতা তোমার আসবে হলো তুমি কত ছোট গল্পের বই পড়েছো, কত ইংলিশে পড়েছো, কত রিডিং পড়ছো, তার উপর ডিপেন্ড করে। তিনি সর্বদা আমার যত্ন নেন, এই সর্বদা মানে অলওয়েজ,
আর যত্ন নেওয়া দেখি নিজেরা কি লেখো, ট্রাই করো দেখি। তিনি সর্বদা আমার যত্ন নেন। she always, আমরা অলওয়েজ হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, একটু বুঝে নাও, একে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরা সব সময় মেইন ভার্বের আগে বসে, এরা সব সময় মেইন ভার্বের আগে বসে। ইয়েস, she always takes care of me. Very good, she always। এবার এখানে অনেকে, একটা স্টুডেন্টের মনে প্রশ্ন আসে, টেক কেয়ার অ্যাবাউট লিখি তাহলে কি ভুল হবে? টেক কেয়ার অ্যাবাউট মি, না অ্যাবাউট মি হয় না, অফ মি লিখবে। আরেকটা ভুল যেটা স্টুডেন্টরা করে, স্যার এখানে কি আমি টেক লিখবো না টেক্স লিখবো, এটা অনেকে ভুল করে। কিন্তু স্টুডেন্ট মনে রাখবে, অলওয়েজ হলো অ্যাডভার্ব, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে তোমার সবসময় ভার্ব এস বাই এস লিখতে হয়। কেয়ার ফর, কেয়ার ফর হয় না, কেয়ার ফর মানে হলো কোন জিনিসের প্রতি তোমার যখন আসক্তি, সেই জিনিসকে তুমি যখন কেয়ার করছো, সেটা কেয়ার ফর সামথিং। ওকে, কেয়ার অফ হবে, সবচেয়ে বেস্ট হলো আমাদের কেয়ার অফ, টেক কেয়ার অফ। তিনি কখনো নিজের সুখ খোঁজেন না, এই ছোট ছোট ট্রান্সলেশন থেকেই শেখা। নিজের সুখ না খোঁজা, কি লিখবো? তাহলে প্রথমে কি সাবজেক্ট, তাহলে তিনি। কখনো কি মনে রাখবে, কখনো হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কখনো মানে নেভার, এই নেভারও অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মেইন ভার্বের আগে বলবে। she never seeks, হার হবে রফিকুল, ঠিক লিখলে তুমি শুধু হার লিখবে, her own happiness, বাস ফর হারসেলফ লিখবে না রফিকুল। তুমি ঠিক লিখেছো রফিকুল, শুধু ফর হারসেলফটা কেটে দাও, দরকার নেই, কেননা তুমি নিজেই লিখছো she never seeks her own happiness, বাস ওটুকুনি লিখলেই যথেষ্ট। ভেরি গুড। ফাইন্ড না, ফাইন্ড, she never find, ফাইন্ড হলো কোনো কিছু হারিয়ে গেছে, খোঁজার চেষ্টা করছো, ফাইন্ড। ওকে, তো সিক, সিক মানে হলো চাওয়া। এখানে সিকের বদলেও আমরা আরো সুন্দর লিখতে পারি, যে আরো কত সুন্দর করা যায়। ওকে, she never, she never, তুমি সিক্স লিখতেই পারো, নো প্রবলেম। ওয়ান্টস ফর লিখতে পারো, ডিজায়ার্স ফর লিখতে পারো। she never seeks অথবা wants for অথবা desires, ওকে, her own happiness, she never seeks her own happiness, she never wants, এখানে ফর দেবে না, সরি ফর গুলো হবে না, এবার বলে দিচ্ছি ফর কেন হবে না, একটু গ্রামারটা শিখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। ধরো এখানে তুমি ফর দিবে, তুমি প্রিপোজিশন তখনই এরপরে আনবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জেনারেলি ওয়ান্টস এর পরে ফর বসে, ডিজায়ার এর পরে ফর বসে, তখনই প্রিপোজিশন আনবে যদি তারপরে তুমি কোনো অবজেক্ট না পাও। অবজেক্ট মানে কি? একটা সেন্টেন্সকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা আমাদের অবজেক্ট। তাহলে তুমি সেন্টেন্সকে হোয়াট দিয়ে কোশ্চেন করো, she never what, তুমি উত্তর পাচ্ছ, তাহলে যেই তুমি অবজেক্ট পেলে তাহলে আর প্রিপোজিশন আনার দরকার নেই। she never seeks অথবা wants অথবা desires her own happiness। ওকে, ইজ ইট ক্লিয়ার? অনেকে ভুল করে কি করে, যে আমি তো জানি স্যার ওয়ান্ট এর পর ফর হয়, ডিজায়ার এর পর ফর হয়, তো তারপরে আমি কি লিখতে পারবো? মনে রাখবে তখনই লিখতে পারবে, এই ছোট ছোট গ্রামার গুলো শিখতে থাকো, এগুলো কাজে লাগবে, যে তখনই লিখতে পারবে যদি এরপরে কোনো অবজেক্ট না থাকে। বুঝবো কি করে স্যার অবজেক্ট আছে বা নেই? এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে তুমি হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করো, হোয়াট দিয়ে কোশ্চেন করলে আনসার তুমি পাচ্ছ কি? হ্যাপিনেস। যেই আনসার পাবে এই আনসারটাই হলো তোমার অবজেক্ট। আর সেন্টেন্সে অবজেক্ট থাকলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসানোর দরকার পড়ে না, কেননা তাহলে তো কি হতো, প্রত্যেকটা লেখাতেই দেখতে তুমি ভার্বের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে। কেননা আমরা জানি প্রত্যেকটা ভার্বেই কোনো না কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, কিন্তু কেন সবসময় ব্যবহৃত হয় না, তার এটাই হলো রিজন। আমাকে খুশি দেখলে তার আনন্দ ধরে না, এই আনন্দ
ছন্দ না ধরার খুব সুন্দর ইংলিশ আছে, এটা শিখবে, তোমাদের শিখিয়ে দেব। তো প্রথমে তোমরা ট্রাই করো, ধরো তুমি জানো না, নাই জানতে পারো, তুমি নাই জানতে পারো যে আনন্দ ধরনের ইংলিশ কি। আর হ্যাপিনেস লিভস নো বাউন্ড, লিভস নো বাউন্ড না, নোজ নো বাউন্ড লেখা যেতে পারে, ওটা বইয়ের জিনিস, বইয়ের জিনিস মুখস্থ করে অনেকে দুই একটা এরকম কায়দা লিখতে পারি, আমিও ধরো লিখতে পারি, আমরা লিখতেই পারি, বইয়ের অনেক কায়দা আছে যেগুলো আমরা মুখস্থ করে লিখে থাকি, কিছু জিনিস মুখস্থ রাখি। যেমন অনেকে লেখে হার হ্যাপিনেস নোজ নো বাউন্ডস, কিন্তু এটাই ডেসক্রিপটিভ ইংলিশে শেখা নয়। ডেসক্রিপটিভ ইংলিশে শিখতে হবে আমি ধরো ভুলে গেছি, আমার মনে নেই, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি কি লিখবো, এটাই হলো সবচেয়ে শেখার জিনিস, যে আমি একটা জিনিস লিখে মুখস্থ করেছি মানে ওইটাই লিখবো, পরীক্ষায় নাই আসতে পারে, আমি কমন নাই পেতে পারি, তো আমার এখান থেকে বেরোতে হবে, আমাকে বানিয়ে লেখাটা জানতে হবে। অনেকে দেখলাম ডিলাইটেড শব্দটা ব্যবহার করেছে, খুব ভালো লাগলো, ডিলাইটেড শব্দটা ব্যবহার করতে পারো। ওকে, she becomes very delighted seeing me happy, she becomes very delighted, much delighted লিখতে very delighted লেখা যায়। তুমি এখানে seeing me happy লিখতে পারো, ভালো করে বুঝবে যে এরকম লিখেছি মানে স্যার এরকম লিখে দিল মানে আমাকেও কি seeing me happy লিখতে হবে না, এভাবেও কেউ লিখতে পারে, she becomes very delighted when she gets me অথবা see me happy। তার মানে এই সেন্টেন্সটা যে লিখলো gets delighted, yes gets লিখলাম ওই জন্য, gets delighted লিখতে পারো, নো প্রবলেম। এক একজন এক এক ভাবে লিখতেই পারো, পরীক্ষার হলে আমি বই থেকে মুখস্থ করে এটা লিখেছি মানে আমি WBCS হয়ে গেছি এর কোনো মানে নেই, এটা লিখেছি মানে আমি WBCS হব না তারও কোনো মানে নেই, কিন্তু পরীক্ষার হলে আমাকে নামিয়ে দিয়ে আসতে হবে, দুটোই সুন্দর, দুটোকেই তুমি ব্যবহার করতে পারো। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, আমি এটা জানি না তার জন্য আমি এরকম লিখবো, এরকম না, তোমার সেন্স কেমন কাজে লাগাচ্ছে, বাস হয়ে গেল। লেখো কল্লোল, একবার লেখো, না লিখলে তো বুঝবো না। টু সি মি হ্যাপি লেখা যায়, সিং মাই হ্যাপিনেস লেখা যায়, ইয়েস নানা ভাবে লেখা যায়, সিং মাই হ্যাপিনেস, কিন্তু এখানে লিখেছে আমাকে, ভালো করে একটু দেখে নাও, আমাকে, তাহলে আমাকে মানে কি অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস জেনারেলি আমরা মি দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তুমি যদি মাই হ্যাপিনেস লেখো ভুল নয়, কেননা পজিটিভ কেস নাউনকে ফলো করে, তাহলে মাই হলো আমার কি পজিটিভ কেস, তারপরে নাউন লিখেছি, গ্রামাটিক্যালি কোনো ভুল নয়। ওকে, ঠিকঠাক, একদম ঠিকঠাক, ভেরি গুড ভেরি গুড। আমি অসুস্থ হলেই মা চিন্তিত হয়ে পড়েন, কি হবে স্টুডেন্ট, আমি অসুস্থ হলেই মা চিন্তিত হয়ে পড়েন, ট্রাই করো। মাই মাদার গেট অ্যাংশাস when I get ill লিখতে পারি, when I fall ill she becomes worried লিখতে পারি, whenever I get sick my mother becomes হবে worried লিখতে পারি, she feels worry when I am ill she feels worried হবে, কারণ feel এর পরে আমাদের অ্যাডজেক্টিভ আনতে হবে, ভুল হয়ে গেল, when I become ill she becomes worry লিখতে পারো, নো প্রবলেম, ভুল নয়। মাই মাদার গেট ওরি লিখতে পারো, গেট থাকলে আর ফিল থাকলে ভিত্রি আনো, সুন্দর হয় না, পেন্সিভ নয়, পেন্সিভ নয়, পেন্সিভ হলো বিমর্ষ হয়ে পড়া, পেন্সিভ মুড, বিমর্ষ। ওকে, পেন্সিভ নয়, বিমর্ষ নয়, বিমর্ষ হলো কেউ তোমাকে আঘাত করেছে তাতে তুমি নতজানু হয়ে গেছো। ওকে, আঘাত মানে কি মনে খুব কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, সেই ক্ষেত্রে পেন্সিভ লিখতে পারো, পেন্সিভ মুড, এটা কবিতার মধ্যে ইউজ করে বেশি।
সিম্পল লিখবে মাই মাদার গেটস ওরিড when I fall ill অথবা when I fall sick অথবা when I become ill, যে কোনোটা লিখতে পারো, নো প্রবলেম। বা when I get sick, my mother gets anxious লিখতে পারো, worried লিখতে পারো, when I fall sick অথবা get sick লিখতে পারো, নো প্রবলেম। get ill লিখতে পারো, দুটোই লেখা যাবে, ওরিসও লেখা যাবে, অ্যাংশাসও লেখা যাবে, নো প্রবলেম, লেখা যাবে ওরিড, কেননা গেটস এর পরে আর বিকাম এর পরে আমরা V3 ব্যবহার করি। ওকে, অ্যাডজেক্টিভ। সুস্থ হলে তার মুখে হাসি ফোটে, ট্রাই করো দেখি, সুস্থ হলে তার মুখে হাসি ফোটে, একদম নরমাল, তোমার চিন্তা ভাবনায় যেটুকু আসছে সেটা অ্যাপ্লাই করো। she smiles at my recovery লিখতে পারো, একটু সুন্দর, একটু সুন্দর করো, যেমন কাম রাউন্ডের ব্যবহারটা, কাঞ্চন কি কঙ্কন, কঙ্কন না কি নাম, যাই হোক আমি নামটা উচ্চারণ করতে পারছি না, সরি, মন্ডল। এই জায়গাটা একটু কায়দা করে যদি লিখি আমরা, যে when I come round, when I come round, যে আমি যখন সুস্থ হই, বা when I recover লিখতে পারো। কাম রাউন্ড জেনারেলি জ্ঞান ফেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়, লিখো না এটা, কাম রাউন্ড হলো জ্ঞান ফেরার ক্ষেত্রে, আমরা লিখবো না। when I recuperate লিখতে পারো, রিকুপিরেটিং নয়, কেননা এখানে দেয়া আছে সুস্থ হলে, মানে প্রেজেন্ট সেন্স, কন্টিনিউয়াস নয়। when I recuperate বা রিকভার লেখো, কাম রাউন্ডটা লিখো না। ওকে, কাম রাউন্ডটা জেনারেলি জ্ঞান ফেরার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো when I recuperate অথবা রিকভার, না কিওর লিখো না, না কিওর লিখো না, কিওর মানে কোনো অসুস্থ হয়েছো সেখান থেকে তুমি কিওর হয়েছো সেটা লিখো না। রিকুপিরেট মানে হলো আরোগ্য, আস্তে আস্তে সুস্থ হওয়া, রিকভার করা। when I recuperate বা রিকভার, সিম্পল লিখবে স্মাইলস, স্মাইল প্লেস on her face, স্মাইল প্লেস on her face। এইগুলো একটু কায়দা, হ্যাঁ, এইগুলো একটু কায়দা, এগুলো হলো টাচ, সাহিত্যের টাচ। কারো মুখে যখন হাসি ফোটে এটা ইউজ করার চেষ্টা করবে, স্মাইল প্লেস on her face, তার মুখে হাসি খেলা করে। ওকে, হাসি খেলা করে, একটু ইউজ করার চেষ্টা করবে। ভগবানকে বা আল্লাহকে ধন্যবাদ, তিনি আমাকে এমন মা দিয়েছেন, ট্রাই করো, ভেরি সিম্পল সেন্টেন্স। থ্যাঙ্কস টু গড, না হি গিভস মি, গিভস মি, না না, ফর গিভিং মি এরকম করো না। এখানে ভগবান যখন কিছু দেয়, হি হ্যাজ গিভেন মি। ওকে, আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, কেননা মা তো এখনো সেন্টেন্স অনুযায়ী যে লিখছে তার কাছে তার মা জীবিত, তাই না? কিন্তু মায়ের জন্ম, মাকে ভগবান তো আগেই পাঠিয়েছেন পৃথিবীতে, কিন্তু প্রেজেন্টের সাথে লিঙ্ক, তো আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখবো যে থ্যাঙ্কস টু গড। আর এই থ্যাঙ্কস কিন্তু স্টুডেন্ট নাউন। ওকে, এই থ্যাঙ্কস কিন্তু নাউন, থ্যাঙ্কস টু গড, কমা she has bestowed করতে পারো, yes she has bestowed me করতে পারো, নো প্রবলেম। she has bestowed me my mother, she has bestowed my mother এরকম লিখতে পারো, she has bestowed my mother, she has bestowed me with the mother এরকম লিখতে পারো, অথবা she has given me the mother, she has করবো কেন, গড তো, গডকে পুরুষ হিসেবে ধরবো, যেটার জেন্ডার আইডেন্টিফাই করা যায় না আমরা পুরুষ ধরে নেব। he has bestowed me with the mother. Okay,
অথবা লিখতে পারি she has given me the mother। ওকে, এমন এমন লিখতে গেলে আমাকে কিন্তু সাচ আনতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এমন এমন মা, এমন মানে such a mother, she has given me such a mother। লিখতে পারি thanks to God he has given me such a mother। yes, thankful লেখা যেতে পারে, yes you can write because তুমি তো গ্রামাটিক্যালি ঠিক লিখছো, I am thankful to God for gifting me। যেহেতু তুমি ফর ব্যবহার করলে প্রিপজিশনের পরে ভার্ব উইথ আইএনজি, for gifting me such a mother, তার মানে এমন নয় যে তুমি এটা লিখতে ভুল হয়ে গেল, না লিখতেই পারো, নো প্রবলেম, লিখতেই পারো। এরপর গ্রেটফুল হলে, এখানে দেখো অনিতা, গ্রেটফুল হলে কৃতজ্ঞ কথাটা থাকতে হতো, ধন্যবাদ বলেছে, ধন্যবাদ যেহেতু আমরা থ্যাঙ্কস লিখবো, গ্রেটফুল হলে আমাকে কৃতজ্ঞ লেখা যেতে পারে, কেননা ভগবানকে ধন্যবাদ দেওয়ার থেকে আমরা ভগবানের কাছে জেনারেলি কৃতজ্ঞই থাকি। yes we can write yes I am grateful to my God বা I am grateful to God লিখতে পারি। yes we can write। দেখো ও যেটা বললো এটাও কিন্তু ঠিক, কেননা হ্যাঁ অলমাইটি লেখা যাবে, কেননা আমরা ভগবানকে ধন্যবাদটা থেকে বরঞ্চ ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞতাই বেশি হই, তাই তো লিখতে পারি নো প্রবলেম। আমি তাকে ভালোবাসবো আর তার কথা শুনে চলবো, কি হবে? আমি তাকে ভালোবাসবো, যেখানেই দেখবে একটু একটু শুনে নাও, এই যে লাস্টে ব থাকবে, ব, চলবো, করব, সেখানেই মনে রাখবে ফিউচার ইনডিফিনিট, কি হবে? I will love her and always obey her words। yes, কোন স্টেটমেন্ট না, তার কথা, তার ওয়ার্ডস। ওকে, একদম সিম্পল। I will love her and obey her words। বাস, সিম্পল, একদম সিম্পল লিখবে। অ্যাবাইড বাই ও লিখতে পারো, অ্যাবাইড বাই অথবা ওবে, যেটা ইচ্ছা লিখতে পারো। অ্যাবাইড বাই হার ওয়ার্ডস। ইয়েস, আই শ্যালও লিখতে পারো, আই উইল এর বদলে শ্যালও লিখতে পারো। আই শ্যাল লিখলেই আমাদের ঠিক হবে, উইল নয়। আই শ্যাল লাভ হার, ইয়েস, শ্যালই লিখবো, উইল নয়। উইল জেনারেলি জোর বোঝালে বোঝায়, কোনো কিছুকে জোর দিয়ে আমি করবই এরকম বোঝালে চেঞ্জ হয়, আমরা টেন্সে শিখব। তো চলে আসো স্টুডেন্ট, পরের ট্রান্সলেশনে যাই, একটা নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না, রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, দেখে নেবে। শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ক্ষত্রিয়, শৈশব কাল থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ ও পরোপকারী। তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, তিনি নানককে বাল্যকাল থেকে অর্থ উপার্জনের চেষ্টা করতে উপদেশ দিতেন, কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সন্ন্যাসীদের সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন। এই সমস্ত আলোচনার পর তিনি বুঝিলেন ঈশ্বর এক। খুবই ইম্পর্টেন্ট ট্রান্সলেশন এগুলো। তো প্রথম তোমরা এটা করো, শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নানক 1469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই যে কেউ জন্মগ্রহণ করা বা করেছিলেন, সেটাকে কিভাবে লিখবো? লেখো দেখি স্টুডেন্ট, কেউ জন্মগ্রহণ করা বা করেছিল, কিভাবে লিখবো? ট্রাই করো, প্রথমে নিজেরা ট্রাই করো, তারপর তো আমি আছি। ভুল হোক, ভয়ের কোনো কারণ নেই, ভুল তো হবেই। ভুল না হলে তুমি এতদিনে নীলবাতির গাড়িতে ঘুরে বেড়াতে। ওকে, ওকে ওকে, লেখো, প্রত্যেকে লেখো, অ্যাটলিস্ট লেখো, কেননা এখান থেকে শেখার আছে, এখান থেকে।
প্রত্যেকে লেখো, আমি দেখছি কে কি লিখছো। দেখো, যেটা ম্যাক্সিমাম ভুল করছো তোমরা, কি করছো, এইটাকে প্রথমে ট্রান্সলেট করছো শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। একদম নয়। প্রথম হলো সাবজেক্ট। সাবজেক্ট কে? মহাত্মা নানক। তাহলে আমরা লিখবো ঠিক একই জিনিস লিখবো, মহাত্মা নানক, কমা, কি ছিলেন? শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। অনেকে কি করছো, শিখিজম লিখছো। একদম নয়। ফাউন্ডার অব শিখ। শিখ বানানটা আমি মনে হয় ভুল লিখছি, দেখি বানান তোমরা কি লিখেছো, SIK। কমিউনিটি, না, কো ফাউন্ডার না। কো ফাউন্ডার হলে সহকারী, কো হলে যাবে, হয়ে যাবে অনিতা সহকারী। একদম নয়। ফাউন্ডার অফ শিখ কমিউনিটি, কমা, টুক বার্থ করব না, সিম্পল লিখবো ওয়াজ বর্ন। টুক বার্থ তখনই লিখবো অমুকের ঘরে জন্ম নিয়েছিল। আমরা লিখি যদি অমুকের ঘরে জন্ম নিয়েছিল, সেই ক্ষেত্রে টুক বার্থ। আর এখানে সিম্পল ওয়াজ বর্ন। কোথায়? ইন পাঞ্জাব, in 1469। ব্যাস, শেষ। তো এবার ইতিহাস জড়িয়ে দিলে তো মুশকিল। ইতিহাস লিখো না, এখানে সাহিত্য পড়াচ্ছি। আমরা সাহিত্য নিয়ে আলোচনা করব। কার সম্প্রদায়ের কে কজন ছিল এটা আমাদের দেখার বিষয় নয়। সিম্পল এখানে লিখেছে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তো আমরা সাহিত্য পড়ছি, আমরা সাহিত্য যেরকম পাবো সেরকম লিখবো। ইয়েস। Okay. The founder of Sikh community was born in Punjab in Athol. Yes, very good, very good. তিনি জাতিতে ক্ষত্রিয়। তার মানে কি? তিনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন। দেখি কি লেখো তোমরা, অনেকেই জাতিতে এটা আনবে, আমি জানি। হ্যাঁ, আমি জানি যে তোমরা এখানে কাস্ট কথাটা এনে ফেলবে। না, কাস্টও লিখবে না, ক্লানও লিখবে না, কিচ্ছু লিখবে না। সিম্পল লিখবে he was a Kshatriya. He belonged to Kshatriya. Simple, he belonged to. না, Kshatriya. ব্যাস, এইটুকুনি। He belonged to Kshatriya, মানে সে ক্ষত্রিয় জাতিতে ছিলেন। ওকে। না, ক্ষত্রিয় ওইসব লেখা যাবে না। He was in ক্ষত্রিয় ক্লান লেখা যাবে না। ক্লানও না, ক্লান মানে গ্রুপ। ওকে। বা কাস্ট লেখা যাবে না। সিম্পল, হি বিলংড টু। বা হি ওয়াজ এ ক্ষত্রিয়, খুব বড় জোর হি ওয়াজ এ ক্ষত্রিয় লেখা যায়, কিন্তু সবচেয়ে কারেক্ট ইংলিশ হলো হি বিলংড টু ক্ষত্রিয়। শৈশব কাল থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ ও পরোপকারী। তাহলে ধর্মপ্রাণ মানে রিলিজিয়াস মাইন্ড, আর পরোপকারী মানে বেনেভোলেন্ট। লেখার চেষ্টা করো। না, বাই রিলিজিয়ানও লেখা যাবে। যেগুলো ছোট ছোট জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এগুলো নাম্বার বাড়াবে। তো লেখো স্টুডেন্ট, শৈশব কাল থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ ও পরোপকারী। সিন্স চাইল্ডহুড হি ওয়াজ ডিভোট অ্যান্ড বেনেভোলেন্ট। লিখতে পারো, ইয়েস। হি ওয়াজ ডিভোট কথাটা লিখবে। দেখো ওই কে ব্যবহার করলো, এটা খুব সুন্দর। যদি ডিভোট মনে না থাকে, যদি আমার দেখা গেল পরীক্ষার হলে আমি ডিভোট না, পায়াস মানে সাধু, পবিত্র, এরকম ক্ষেত্রে লিখবো না। তো ধরো আমি ডিভোট কথাটা মনে নেই, হতেই পারে আমরা ভুলে যাব, তাই না? সিন্স চাইল্ডহুড, কেন পরীক্ষায় এত চাপের জিনিস থাকবে, এগুলো মনে থাকে না, কিন্তু ভুলে যাব। সিন্স চাইল্ডহুড হি, কি লিখলাম,
was devout and তারপরে কি লিখলে benevolent, তাই তো? এবার দেখা গেল আমি ডিভাউট কথাটা ভুলে গেছি, তার বদলে তুমি লিখে দিতে পারো he was religious in mind and benevolent. কেউ যদি এটা লেখে তাহলে সে WBCS হবে না, এরকম কোনো ভাবার কোনো কারণই নেই। তাহার পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না। যেই আচ্ছা এখানে একজন একটু লিখলো কিংশুক, দেখো যেই তুমি রিলিজিয়াস মাইন্ডেড লিখলে অমনি একটা নাউন লাগবে, যেহেতু কেননা মাইন্ডেড হলো পার্টিসিপেলের পরে নাউন লাগবে, তো লেখার দরকার নেই, আমরা এখানে সিম্পল ইন লিখে মাইন্ড করে দিলে নাউন পেয়ে গেলাম, হয়ে গেল হি ওয়াজ রিলিজিয়াস ইন মাইন্ড এন্ড বেনবল। এবার প্রত্যেকে লেখো তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। His father's economic condition was not well off. এই তো? His father's economic condition was not well off. Well off লিখতে পারো, ওকে? His father well লিখলেই ঠিক আছে, একদম ঠিক আছে, তোমরা ঠিক লিখেছো। কেউ যদি এরকম লেখে his father's না মিজারেবল না, মিজারেবল মানে খুবই দুর্বিষহ, দুর্বিষহ মানে ইকোনমিক কন্ডিশন দুর্বিষহ হয় না, his father's economic condition লিখবে। was not well, এটা লিখলেও কারেক্ট, একদম কারেক্ট নাম্বার, পুরো নাম্বার পাবে না। গুড লিখবে না, গুড অ্যাডজেক্টিভ ব্যবহার হবে না, এখানে অ্যাডভার্ব ব্যবহার হবে। was not well, কারণ এখানে হাউ এর রিপ্রেজেন্টেশন আসছে, কেমন, হাউ, তাহলে হাউ এর রিপ্রেজেন্টেশন যেখানে আসবে সেটা হলো অ্যাডভার্ব, তাহলে আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। অথবা তুমি লিখতে পারো his father was not well off, এটা লিখলেও হবে। his father was not well off, এটা লিখলেও হবে। অথবা দেখো সাহিত্যের আরো কত সুন্দর কায়দা, his father was financially, দেখে নাও আমারগুলো, দেখে নাও একটু, এই জায়গাগুলো শেখো, এগুলো কাজে লাগবে। his father was financially in the low water, এটাও লিখতে পারো, his father was financially in low water। এত ভাবে এটাকে লেখা যায়, যে যেভাবে লিখবে নাম্বার পাবে। তিনি নানককে বাল্যকাল থেকে অর্থ উপার্জনের চেষ্টা করতে উপদেশ দিতেন, তাহলে ভেঙে ভেঙে করবো কি, তিনি, প্রথম কি সাবজেক্ট হি, তিনি কি করতেন, উপদেশ দিতেন, কাকে, নানককে, কখন থেকে, বাল্যকাল থেকে, কিসের, অর্থ উপার্জনের চেষ্টা করতে। হ্যাঁ হ্যাঁ, ইন লো ওয়াটার, ইয়েস, ট্রাই করো। সিন্স হিজ চাইল্ডহুড, না এই তো ভুল হয়ে গেল, সিন্স হিজ চাইল্ডহুড মানে তার পিতার শৈশব থেকে হয়ে গেল, তাই না? তার পিতার শৈশব থেকে হয়ে গেল, মিনিংটা এরকম আসলো। হিজ ফাদার অ্যাডভাইজড হিম সিন্স হিজ চাইল্ডহুড, এইভাবে লিখবে। কেউ যদি লেখো সিন্স হিজ চাইল্ডহুড হি অ্যাডভাইজড হিম, তার মানে পিতার শৈশব থেকে, মানেটা তো তা নয়, মানেটা হলো নানকের শৈশব, তাহলে হিজ ফাদার অ্যাডভাইজড হিম, কখন থেকে, সিন্স হিজ চাইল্ডহুড, টু আর্ন মানি, টু ট্রাই টু আর্ন মানি, ট্রাই টু আর্ন মানি, চেষ্টাটাও লিখতে হবে, অর্থ উপার্জনের চেষ্টা, তাহলে টু ট্রাই টু আর্ন মানি, ইয়েস, টু ট্রাই টু আর্ন। কিন্তু নানক
দেশে দেশে ঘুরিয়া বহু সন্ন্যাসীর সাথে মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন। এই নানা শাস্ত্র ইংলিশ কি? ম্যানুস্ক্রিপ্টস লিখবে, ভেরিয়াস বা ডিফারেন্ট ম্যানুস্ক্রিপ্টস, different types of manuscripts. বা religious, different types of religious manuscript লিখলে বেশি ভালো হয়। religious manuscripts, yes, তো ট্রাই করো, ধরিয়ে দিলাম। কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সন্ন্যাসীর সাথে মিশিলেন। তাহলে প্রথম কি? বাট, একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে করবে। কিন্তু বাট নানক কি করিলেন? মিশিলেন। প্রথম হলো ভার, মিশিলেন মানে কি? মেট, কি? শহীদ, উইথ, সন্ন্যাসীদের সাথে মানে হলো বহু সন্ন্যাসী, হলো মেনি মঙ্কস। দেশে দেশে ঘুরিয়া মানে হলো while traveling different countries, while traveling different countries। তাহলে দেখে নাও ভেঙে ভেঙে কিভাবে করলাম। কিন্তু, কিন্তু মানে বাট নানক কি? না, পুরো পৃথিবী হয়ে গেল সঞ্জয়, ওটা ওয়েন্ট অ্যাক্রস দ্য গ্লোব মানে পুরো পৃথিবী হয়ে গেল। একদমই একটু সেন্স ই করে লিখবে না। অ্যাকম্পেনিড উইথ মানে সঙ্গী হয়েছিলেন, কিন্তু মিশেছিলেন, এখানে মিশেছিলেন মানে দেখা করেছিলেন বা সাক্ষাৎ পেয়েছিলেন। নানক মেট উইথ মেনি মঙ্কস while traveling different countries and নানা শাস্ত্র পাঠ করেছিলেন। এই নানা শাস্ত্র পাঠ ইংলিশ কি? রিড লিখবো না কি লিখবো? নানা শাস্ত্র পাঠ মানে হলো দেন গ্যাদার্ড নলেজ বা অ্যাক্রিউড নলেজ। এখানে অ্যাক্রিউড কথাটা ইউজ করবে, and accrued knowledge from different religious manuscripts. Okay, accrued knowledge ইউজ করার চেষ্টা করবে, এগুলো খুব সুন্দর ইউজ। ওকে, অ্যাকুয়ার্ড করো না, অ্যাক্রিউড করবে। এগুলো ইউজ গুলো একটু আনকমন বাট সুন্দর। অ্যাকুয়ারও করতে পারো, অ্যাকুয়ারও করা যায়, নো প্রবলেম। তার মানে এই যে আমারটাই লিখতে হবে এরকম কোনো কিছু নয়, তুমি অ্যাকুয়ারও লিখতে পারো। But Nanak met with many monks while traveling different countries and accrued knowledge বা gathered knowledge কেউ বলতেই পারো, নো প্রবলেম, from different religious manuscript মানে নানা শাস্ত্র পাঠ করলেন। পাঠ করলেন মানে কি? ওখান থেকে জ্ঞান অর্জন করেছিলেন। ওকে, পাঠ করা মানে কি? জ্ঞান অর্জন করেছিলেন। রিড লিখলে অনেকে বলতে পারে না, অ্যাকুমুলেট জেনারেলি পয়সা পাতি অ্যাকুমুলেট করে, কোনো জিনিস গুছিয়ে রাখে। টাইপস অফ কোথায় লিখিনি? নানা শাস্ত্র, হ্যাঁ টাইপস অফ কথাটা লিখতে হবে, ডিফারেন্ট টাইপস অফ কথাটা লিখতে হবে, মিসিং চলে গেছে। ডিফারেন্ট টাইপস অফ কথাটা অবশ্যই লিখতে হবে, কেননা নানা কথাটা আছে এখানে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরও খেয়াল রাখতে হয়। এই সমস্ত আলোচনার পরে তিনি বুঝলেন ঈশ্বর এক। কি হতে পারে দেখি, কার সেন্স কেমন? এই সমস্ত আলোচনার পর, আফটার নোয়িং অল দিস, না লেখা যাবে না, লেখা যাবে না। লিখতে পারো, নাম্বার কম পাবে, লিখতে পারো, নাম্বার কম পাবে। এখানে একটা ফিনিশিং টাচটা একটু স্টাইলিশ হতে হবে। আফটার অল দিস ডিসকাশনস, না হবে না। লিখতে পারো, নাম্বার কম পাবে। দেখো, জ্ঞান অর্জন করলে মানুষ কি হয়?
এনলাইটেন্ড হয়, তাই তো? তাহলে বিং এনলাইটেন্ড না এনলাইটেন্ড, বিং এনলাইটেন্ড he realized, হ্যাঁ এইখানে রিয়ালাইজ লিখবে, ইয়েস মিঠুন, he realized, কি রিয়ালাইজ করেছিলেন? God is one. বা God has no, লিখতে পারি God has no parts. ওকে, God এর কোনো পার্ট হয় না, না লেখাই ভালো, God is one লেখো। আরেকটা শব্দ আমার পেটে আসছে, মনে আসছে না, কি ভি দিয়ে একটা শব্দ আছে, যাই হোক ভুলে গেছি, মনে পড়ছে না। ওকে, ভি দিয়ে একটা শব্দ আছে, দা লিখতে হবে। হ্যাঁ, realized the God is one. Yes, realized the God is one. Yes, God কে সম্মান জানাতে হবে। Yes, omnipresent, ওটা omnivorous না, omnivorous মানে সব খায়, omnipresent, কিন্তু এখানে বাংলাটা এমন দিয়েছে ঈশ্বর এক, মানে এখানে বলেনি ঈশ্বর সর্বত্র বিরাজমান। যদি বলতো ঈশ্বর সর্বত্র বিরাজমান, সেই ক্ষেত্রে আমরা omnipresent লিখতে পারতাম। ওকে, না ইউনিক আর লেখার দরকার নেই অনিতা, ইউনিক, গড কে ইউনিক বলা ঠিক নয়, গড ইজ ওয়ান মানে একজন, ইউনিক বলে ওনাকে একটু অসম্মানই করা হবে। ইউনিক, উনি তো নিজে এমনি ইউনিক। ওকে, সুতরাং লেখার দরকার নেই ইউনিক, গড ইজ ওয়ান লিখলেই হবে। এখানে লিখতে পারো দ্য গড ইজ ওয়ান, বিং এনলাইটেন্ড, এখানে কমা দিতে হবে। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে কমা দিতে হবে, কমা না দিলে কেটে দেবে। লেখা যেতে পারে গড হ্যাজ নো ভার্সেটিলিটি, লেখা যেতে পারে। না, এগুলো সঞ্জয় অন্য স্যারের কাছে পড়ার অভিজ্ঞতা, আমার সব স্যারের নোট পড়া আছে। কিছু কিছু স্যার শেখান মেট হলো, মিট লিখবে শুধুমাত্র যদি এমনি মিট করা হয়, আর মিট উইথ লিখবে অ্যাক্সিডেন্টালি, হঠাৎ করে মিট করা হয়। সত্যি বলছি, কোনো গ্রামার বইতে এরকম কোনো এক্সেপশন নেই। ওকে, বিলিভ মি, কোনো হায়ার লেভেলের গ্রামার বইতে এরকম কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই। বিকজ আমি এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। কার প্রিপোজিশন দেখে নাও, যে কোথায় গেল, মিট উইথ, মিট উইথ, মিট উইথ, ইয়েস, আমি এই মেনি মংস এর জন্য এই উইথ এনেছি, আমি এদেরকে রিপ্রেজেন্ট করেছি, বিকজ এখানে আমার এই উইথ না থাকলে আমি এই মংস লিখতে পারি না। দিস ইজ দ্য কোর গ্রামাটিক্যাল কনসেপশন। আমাকে একটা প্রিপোজিশন লাগবে, তাহলে আমি কোন প্রিপোজিশন দেব? মেট তো ভার, তাহলে আমি যেই মেনি লিখলাম, আমাকে তো একটা প্রিপোজিশন দিতে হবে এই নাউনটাকে আনার জন্য। সো হাউ ক্যান আই গেট দ্য নাউন? ঠিক আছে, অনেক স্যারও শেখায়, অনেক স্যারও শেখায়, আমি দেখেছি অনেক স্যারের নোটসেও আছে। তো আমরা লিখবো না মিট উইথ, ওটা হলো ফ্রেজাল ভার্ব, ওটা হলো ফ্রেজাল ভার্ব। ওকে, আমরা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে ব্যবহার করব। মিট উইথ মানে হলো হঠাৎ করে কারোর সঙ্গে দেখা করা, যেটাকে আমরা কাম অ্যাক্রস বলি। আমরা কাম অ্যাক্রস ব্যবহার করব, সবচেয়ে সুন্দর ইংলিশ। ওকে, যাই হোক, মোটামুটি চেষ্টা করো, যেটুকু পারছি করছি। ওকে, প্রত্যেকে রিভাইজ করো ক্লাস। ওকে, ক্লাসগুলো রিভাইজ করে করে লেখো, না লেখাই ভালো করলো, অ্যাবসলিউট লেখার দরকার নেই, গড ইজ ওয়ান লিখে দাও, তাহলেই এনা। ওকে, তো স্টুডেন্টস এই পর্যন্তই রইলো। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। হোপফুলি বুঝতে পেরেছো, যে জায়গাগুলো আলোচনা করে দিলাম, এই আলোচনাগুলোকে বারবার রিভাইজ করার চেষ্টা করো। ওকে, গুড নাইট টু ইউ।